ক্যান্সার যখন ট্রিটমেন্টে রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ট্রিটমেন্ট কাজ করছে না, তখন কি হয় আমরা তার আগে বুঝি কেন ক্যান্সার ট্রিটমেন্টে রেজিস্ট্যান্ট হয়। দেখুন, যখনই আমরা সাধারণত ট্রিটমেন্ট রেজিস্ট্যান্সটা ম্যাটার করে তখনই যখন কারোর স্টেজ 4 ক্যান্সার হয়েছে, যখন সারা শরীরে ছড়িয়ে গেছে, কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি দিয়ে ট্রিটমেন্ট চলছে। তো যখনই এরকম কোনো ট্রিটমেন্ট চলছে, ক্যান্সার সেলগুলো এই কেমোথেরাপি বা যাই থেরাপি দেওয়া হোক না কেন সেগুলোতে এক্সপোজ হচ্ছে, এবং যখনই ক্যান্সার সেল অনেক দিন ধরে সেই ট্রিটমেন্টে এক্সপোজ হচ্ছে, তার মধ্যে কিছু বাইপাস রাস্তা তৈরি হয়ে যায়, যেটা দিয়ে সে এই ট্রিটমেন্ট বা এই কেমোথেরাপি থাকা সত্ত্বেও সে সেল ডিভাইড করতে থাকে, যেগুলোকে বলে রেজিস্ট্যান্স মেকানিজম। আমি ইনডেপথ মলিকুলার অ্যানালিসিসে যাচ্ছি না, কারণ সেটা বোঝার জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু এরকম অনেক পাথওয়ে আছে আমাদের সেলের মধ্যে, মলিকুলার পাথওয়ে, যেই পাথওয়েগুলো দিয়ে কেমোথেরাপি রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং যখনই সেটা ডেভেলপ করে তখন আমাদের কেমোথেরাপির কার্যকারিতা কমে যায়। যেই জন্য হয়তো আপনারা শুনে থাকবেন যে একটা সার্টেন ডিউরেশন অবধি কেমোথেরাপি কাজ করেছে, তারপর আর কাজ করছে না। তার মানে কি, সেই মুহূর্তে ক্যান্সার সেলগুলো কেমোথেরাপিতে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারা বেঁচে থাকার একটা অন্য উপায় বার করেছে কেমোথেরাপি দেওয়া সত্ত্বেও। তো যখনই এই জিনিসটা হয় তখন কিন্তু আমাদের চিকিৎসা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং আমাদের ভাবতে হয় যে অন্যান্য গ্রুপের কেমোথেরাপি অ্যাপ্লাই করা যায় কিনা, বা কিছু লিকুইড বায়োপসি বা ক্যান্সারের বায়োপসি স্পেসিমেন থেকে চেক করা যে তাতে কোনো মিউটেশন বা কিছু আছে কিনা, যেই মিউটেশনটাকে আমরা টার্গেটেড থেরাপি দিয়ে ব্লক করতে পারি, বা ধরুন সেই ক্ষেত্রে ইমিউনোথেরাপি দিয়ে সেটাকে আবার কন্ট্রোলে আনা যায় কিনা। তো এই জিনিসগুলো মেডিকেল অনকোলজিস্টের কাজ, এবং এইটা যে কোনো মেডিকেল অনকোলজিস্ট ট্রিটমেন্ট করাকালীন এইটা ফেস করে থাকেন, ক্যান্সার ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স। এটা একটা নোন ফ্যাক্ট, এবং যখনই অনেক লম্বা কোনো স্টেজ 4 ক্যান্সারের ট্রিটমেন্ট চলে, তাতে কিন্তু ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। ধন্যবাদ।